নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলের আইএসএল সিজন 11-এর প্রথম ম্যাচ, যেটা কিন্তু আগামীকাল হতে চলেছে বেঙ্গালুরু এফসির সঙ্গে। তো সেই ম্যাচটা কোথায় হবে, কখন হবে, সেই নিয়ে কথা বলবো। তার সাথে সাথে কথা বলবো কিন্তু আমরা দুটো দলের শক্তি ও দুর্বলতা কোথায়, কোন জায়গায় ইস্টবেঙ্গলকে বেটার পারফরমেন্স করতে হবে, এই বেঙ্গালুরু দলটা কতটা ব্যালেন্স দল, তাদের হারাতে গেলে কি পরিকল্পনায় যেতে হবে সেই নিয়ে কথা বলবো। আর আজকের আইএসএল এর প্রথম উদ্বোধনী ম্যাচ মোহনবাগান বনাম মুম্বাই ম্যাচ নিয়েও হালকা কথা বলে নেব আমরা এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি ইস্ট বেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ, যেই ম্যাচটা কিন্তু আগের বছরে একটা আলাদা লেভেলের খেলা হয়েছিল, আমরা দেখেছিলাম। সেখানে ইস্ট বেঙ্গল কিন্তু যখন বেঙ্গালুরুতে গিয়ে খেলতে গিয়েছিল, সেখানে তোমাদের সকলেরই মনে থাকবে যে একটা বিতর্কিত ম্যাচ হয়েছিল। তো এরকমই কিন্তু একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে আগামীকাল, যেটা কিন্তু ইস্ট বেঙ্গলের প্রথম আইএসএল এই সিজন 11-এর অভিযানের প্রথম ম্যাচ। সেটা কিন্তু অ্যাওয়ে ম্যাচ, শ্রী কান্ত্রিয়াবাস স্টেডিয়ামে কিন্তু ইস্টবেঙ্গলকে খেলতে হবে। প্রতিপক্ষ কিন্তু যথেষ্ট শক্তিশালী দল, কারণ তারা ডুরান্ড কাপে একটা ব্যালেন্স ফুটবল খেলেছিল। যেরকম তাদের অ্যাটাক ভালো খেলেছিল, তার সাথে সাথে তাদের ডিফেন্স কিন্তু ভালো খেলেছিল। তো দুটো দলের যদি আমরা একটুখানি আইএসএল এর পারফরমেন্স নিয়ে কথা বলি, তো দুটো দল এখনো পর্যন্ত কিন্তু মুখোমুখি হয়েছে 8 বার। সেখানে কিন্তু বেঙ্গালুরু এফসি 3 বার জিতেছে, ইস্ট বেঙ্গল কিন্তু 4 বার জিতেছে, আর একটা মাত্র ম্যাচ ড্র হয়েছে। তো ইস্ট বেঙ্গল কিন্তু যথেষ্ট চাপ রাখে বেঙ্গালুরুর ওপর, এটা আমরা দেখেছি আইএসএল এর ইতিহাসে। তার আগেও কিন্তু আই লিগের সময়তেও আমরা দেখেছি বেঙ্গালুরুর ওপর কিন্তু চাপ রাখতে পারে ইস্ট বেঙ্গল। এবং সবসময় ইস্ট বেঙ্গলকে চেষ্টা করতে হবে এবছরে যেরকম দল রয়েছে সেই দলকে নিয়ে একটা দারুণ পারফরমেন্স তুলে ধরা, কারণ এই দলটা কিন্তু একটা স্বপ্নের দল হতে চলেছে। সেই দলকে নিয়ে ভালো কাজ করার জন্য চেষ্টা করবে অবশ্যই কোচ কার্লোস কোয়াদ্রাত। তো আমরা যদি বেঙ্গালুরু দল নিয়ে কথা বলি, তাদের দলে কিন্তু বেশ কিছু জাতীয় দলের প্লেয়ার রয়েছে, আইএসএল এক্সপিরিয়েন্স বিদেশি প্লেয়ার রয়েছে, নতুন কিছু বিদেশি সাইনিংও কিন্তু তারা করিয়েছে। তাদের যদি প্রথমে আমরা একটুখানি ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে কথা বলি, তো গোলকিপার পজিশনে কিন্তু গুরপ্রীতের মতন এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে। ডিফেন্ডার প্লেয়ার হিসাবে নিখিল পূজারি, চিংলেন সানা সিং, তার সঙ্গে সঙ্গে রাহুল ভেকে। এই যে অল ইন্ডিয়ান ডিফেন্স, সেই ডিফেন্স লাইন কিন্তু জাতীয় দলেও খেলছে, আর তারা কিন্তু বেঙ্গালুরুতেও খেলছে। তাদের মধ্যে বোঝাপড়া অনেক ভালো থাকবে। মাঝমাঠে কিন্তু সুরেশ সিং এর মতন একজন প্লেয়ার রয়েছে, সাইড ব্যাকে কিন্তু আরো প্রচুর অপশন রয়েছে বেঙ্গালুরু দলের কাছে। এছাড়া আমরা যদি উইঙ্গারদের মধ্যে কথা বলি, সেখানে শিবশক্তি রোহিদানুর মতন প্লেয়ার রয়েছে, ক্যাপ্টেন সুনীল ছেত্রী রয়েছে। বিদেশি প্লেয়ারদের মধ্যে কিন্তু জর্জে পেরিরা ডিয়াজের মতন প্লেয়ারকে সাইন করানো, রায়ান উইলিয়ামের মতন প্লেয়ারের সঙ্গে কন্ট্যাক্ট এক্সটেনশন করা, পাদ্রো ক্যাপোর মতন প্লেয়ারকে নিয়ে আসা। তো ওভারঅল কিন্তু দলটা দারুণ রয়েছে। তো সেই দলটা কিরকম ব্যালেন্স ফুটবল খেলেছে আমরা ডুরান্ড কাপে দেখেছি। মূলত তাদের ডিফেন্স অনেক বেশি শক্তিশালী, তাদের ডিফেন্স রাখে, আর অ্যাটাকের সঙ্গে কিন্তু একটা বোঝাপড়া খুবই ভালো থাকে। যেখানে কিন্তু নাগুয়েরার মতন প্লেয়ারের সঙ্গে কিন্তু জর্জে পেরিরা ডিয়াজের মুম্বাই সিটি এফসিতে একসাথে খেলার অভিজ্ঞতা রয়েছে। তো সেই অভিজ্ঞতা কিন্তু তারা এই বেঙ্গালুরু দলেও ভালো রকম খেলছে। পাদ্রো ক্যাপোর সঙ্গে কিন্তু আলেকজান্ডার জোবানোভিচ, সেই আলেকজান্ডারের সঙ্গে কিন্তু পাদ্রো ক্যাপোরও বোঝাপড়াটা খুব ভালো হচ্ছে। তো প্রত্যেকটা বিদেশি প্লেয়ারের সঙ্গে প্রত্যেকটা বিদেশি প্লেয়ারের কিন্তু ভালো বোঝাপড়া রয়েছে। রায়ান উইলিয়ামের মতন উইঙ্গার রয়েছে, যে কিন্তু সেকেন্ড স্ট্রাইকার পজিশনেও আসতে পারে। এছাড়া এডগার ম্যান্ডিজের মতন প্লেয়ারকে তারাও সাইন করিয়েছে। তো ওভারঅল দলটা কিন্তু একটা ভালো দল। আমরা যদি তাদের প্লেইং 11-এর দিকে তাকাই, তো তারা কিরকম দল নিয়ে খেলতে পারে। গোলকিপার পজিশনে নিঃসন্দেহে কিন্তু গুরপ্রীত শুরু করবে। সেন্টার ব্যাক প্লেয়ার হিসাবে কিন্তু আলেকজান্ডার জোবানোভিচের সঙ্গে রাহুল ভেকে রয়েছে, সানা সিংকেও পরবর্তী সময় নিয়ে আসতে পারে। দুই উইং ব্যাক হিসাবে কিন্তু একদিকে নিখিল পূজারি রয়েছে, অপরদিকে কিন্তু রোশন সিং রয়েছে। মাঝমাঠ প্লেয়ার হিসাবে কিন্তু প্যাদ্রো ক্যাপোর সঙ্গে সুরেশ সিং রয়েছে। কিছুটা অ্যাটাকিং রোলের দিকে তাকালে সেখানে কিন্তু আমরা দেখতে পেতে পারি প্যাদ্রো ক্যাপোকেও অ্যাটাকিং রোলে খেলানো যেতে পারে। এছাড়া কিন্তু নাগুয়েরাও রয়েছে। সাইড মানে উইঙ্গার পজিশনে দুটো উইঙ্গারই কিন্তু তাদের দারুণ রয়েছে। শিবাশক্তি
শক্তি, তার গতি, তার মানে সঠিক ফিনিশিং আমরা দেখেছি। তো শিবা শক্তির উপর নজর থাকবে। এছাড়া মনিরুল মোল্লার মতন প্লেয়ার রয়েছে, তাকেও কিন্তু দেখা যেতে পারে। এবং যে প্লেয়ারটা ইস্টবেঙ্গলের জন্য সব থেকে চাপ হতে চলেছে ভাই, সেটা জর্জে পেরেরা ডিয়াজ। কারণ প্লেয়ারটা গোল করতে পারে, একদম বক্স স্ট্রাইকার, ইস্টবেঙ্গলের বক্সের উপর কিন্তু সবসময় ঘোরাফেরা করবে। এবার ইস্টবেঙ্গল দলও কিন্তু বেশ শক্তিশালী দল, কারণ তাদের গোলকিপার পজিশনে দেবজিৎ মজুমদারের মতন এক্সপিরিয়েন্স গোলকিপার রয়েছে, প্রভসুকন সিং গিলের মতন কিন্তু গোল্ডেন গ্লাভস জয়ী গোলকিপার রয়েছে। লাস্ট সিজনেও বেশ কিছু ভালো ভালো সেভ দিয়েছিল, অনেকগুলো ক্লিনশিট রাখতে পেরেছিল। ডিফেন্ডার প্লেয়ার হিসাবে গত বছরের শিল্ড চ্যাম্পিয়ন প্লেয়ার হেক্টর ইউজ থেকে সাইন করিয়েছে, মার্ক জোথানপুইয়া হায়দ্রাবাদ থেকে নিয়ে আসা হয়েছে। তো মোটামুটি ডিফেন্স রয়েছে। মাঝমাঠটা কিন্তু ইস্টবেঙ্গলের খুবই ভালো, সেখানে জিকসান, সাউল ক্রেসপো, মাধি তালাল, সৌভিক চক্রবর্তী, তন্ময়ের মতন প্লেয়ার রয়েছে। উইঙ্গার পজিশনে নন্দ মহেশ, বিষ্ণু, আমান, জেসিন, ডেভিডদের মতন প্লেয়ার রয়েছে, ইয়াংস্টার প্লেয়ার। এবং আপফ্রন্টে ক্লেটন সিলভা, যে কিন্তু বেঙ্গালুরুকে দেখলেই জ্বলে ওঠে। তার সাথে সাথে ডিমি শো কিন্তু কালকে আমরা সেই ক্রান্তিবাড়া স্টেডিয়াম থেকে কিন্তু দেখতে পাবো। তো একটা আউটস্ট্যান্ডিং কিন্তু ম্যাচ হবে, সেই ম্যাচের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ইস্ট বেঙ্গলের বেস্ট প্লেইং 11 নিয়ে কিন্তু কালকেই আলোচনা করা যাবে, কোনটা ফার্স্ট 11 হতে চলেছে প্রথম ম্যাচের। কারণ আজকেই বলে দেওয়া যাবে না, কারণ আজকে প্র্যাকটিস হয়েছে, আনোয়ার ইস্যু রয়েছে, তো অনেক কিছু ব্যাপার রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু কালকে অবশ্যই প্লেইং 11 আলোচনা করা যাবে। তো সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। এছাড়া যদি আমরা একটুখানি মোহনবাগান বনাম মুম্বাই ম্যাচ নিয়ে কথা বলি, তো সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু ফার্স্ট হাফে 2-0 গোলে এগিয়েছিল। তো যেরকম তারা পারফরমেন্স করছে, যে গোলগুলো কিন্তু তারা তুলে নেবে, তাদের ডিফেন্সের উপর বারবারই কিন্তু চাপ বাড়াতে দেখা যাচ্ছিল কিন্তু মুম্বাই সিটিকে। কিন্তু আলবার্টো রড্রিগেজ সে কিন্তু একটা গোল করেছে, আর টিরির ওন গোল, সেখান থেকে কিন্তু মোহনবাগান এগিয়ে রয়েছে। বল পজিশন বা পারফরমেন্সের দিক থেকে দেখতে গেলে মুম্বাই অনেক বেটার ফুটবল খেলেছে। তো সেকেন্ড হাফে অবশ্যই মুম্বাই চাইবে কামব্যাক করতে, সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। তো হাই ভোল্টেজ সেকেন্ড হাফ কিন্তু শেষ হলো। তো ফার্স্ট হাফের পর যেখানে মোহনবাগান 2-0 গোলে এগিয়েছিল, সেখানে আমি একটা আমার বন্ধুর সঙ্গে কথা বলছিলাম যে ভাই আজকে ভাই মোহনবাগান জিতে যাবে, মুম্বাই চেষ্টা করবে, মুম্বাই ভালো খেলবে কিন্তু জিতে যাবে, চল একটা চ্যালেঞ্জ নেওয়া যাক। তো সেখানে ও বলছিল যে না, মনে হচ্ছে মুম্বাই কামব্যাক করবে, তারা অন্তত ম্যাচ ড্র করে দেবে। কিন্তু আমি বলছিলাম যে না ভাই, মোহনবাগান জিতবে। কিন্তু সত্যি কথা বলতে আমার 100 টাকা লস চলে গেল তার সঙ্গে বাজি ধরে, যে মোহনবাগান 2 গোলের লিড থেকে কিভাবে ড্র করতে পারে সেটা মোহনবাগানকে দেখেই বোঝা যাচ্ছে। ভাই এবারের দল মোহনবাগানের স্ট্রাগল করবে, ডিফেন্সিভ অবস্থা খুব খারাপ, মাঝ মাঠে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে 19-20-এর তফাৎ, সেটা মোহনবাগান ম্যানেজমেন্টের বোঝা উচিত ছিল। কার্ল ম্যাথিউ, জনি কাউকে ছেড়ে দেওয়াটা একটা বিরাট বড় ভুল, সেটা কিন্তু আজকে মুম্বাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আর উল্টে আমার 100 টাকা লস হয়ে গেল। আমি ভেবেছিলাম ভাই মোহনবাগান জিতবে। তো সেখান থেকে টিরি ডিফেন্সিভ ভুল, টিরি গোল করিয়েছিল, ওন গোল ছিল এবং টিরি গোল করলো। টিরি মনে হচ্ছে ভাই গোল্ডেন বুট জিতে যাবে, দুটো দিকেই গোল করে দিল। তো যাই হোক, টিরি আজকে গোল করে সমতায় ফিরিয়ে আনলো। তারপরে থায়ের ক্রোমা, সিরিয়ার জাতীয় দলের প্লেয়ার, সে কিন্তু একটা ফিনিশিং করলো। সেই সময় ডিফেন্স শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, তারপর গিয়ে জাল থেকে বলটা কুড়িয়ে আনলো। আর বৃষ্টি হওয়ার পর মাঠের অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছিল। এবছরে যুব ভারতীতে এত ম্যাচ, মাঠের অবস্থা জঘন্য হয়ে যাবে ভাই। ইস্টবেঙ্গল মোহনবাগানকে তো চাপে পড়তে হবে। মোহামেডান ভালো কাজ করেছে ভাই, কিশোর ভারতীতে চলে গেছে, তাদের ওই শুধু ডার্বি ম্যাচগুলো খেলতে আসতে হবে। চাপ রয়েছে এই মাঠে খেলা, এই মাঠের অবস্থা খুব খারাপ, মাঠের পরিচর্যা একটু দরকার, আর ডিফেন্সের একটুখানি ভালো কিছু করা দরকার ভাই। এই যে ম্যাচ, এখান থেকে হারার ম্যাচ ছিল না, আর উল্টে আমার 100 টাকা লস হয়ে গেল। তো যাই হোক, ম্যাচ কিরকম এনজয় করেছো কমেন্টে জানিও, আর প্রচুর আপডেট রয়েছে, সেগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে। এখনকার মতন ধন্যবাদ।